সমস্যা জীবনে যতই থাকুক সমাধান একটা না একটা আছেই। তাই বাচ্চা রেখে কখনো মরার চিন্তাও করবেন না। আপনি যদি মরে যান তাহলে আপনার বাচ্চাগুলোর কী হবে ভাবলেই তো আঁতকে উঠতে হয়। সেই জন্য সবসময় নিজেকে সাবধানে রাখবেন। যত সমস্যায় আসুক না কেন নিজেকে কখনো শেষ করবেন না, তাহলে নিজেও শেষ হবেন, তার সাথে বাচ্চাগুলো। আজকের গল্পের মধ্যে দিয়ে আমি সেইটাই বোঝানোর চেষ্টা করব যে সত্যি মা ছাড়া একটা বাচ্চা, কি দুটো বাচ্চা, কি সব বাচ্চারাই কত অসহায়। কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আমি মারা গিয়েছি। আমার ছেলে মেয়ে দুটো আমার পায়ের কাছে বসে একটা একটা করে মুড়ি খুঁটে খুঁটে খাচ্ছে। এখনও ওদের কেউ খেতে দেয়নি। সকলেই আমার বডিটা মানে আমার লাশটাকে নিয়েই ব্যস্ত আছে। এই শরীরটাকে কেউ এতদিন শরীর ভাবেনি। কেউ ভেবেছে কাজ করানোর মেশিন, কেউ খিদে মেটানো। আমি নিজেও কখনো নিজের শরীর নিয়ে চিন্তা করিনি, এমনকি তার যত্নও নিইনি। আজ এসে আমার শরীরটাকে নিয়ে সকলে কত ব্যস্ত। সকলে সাজিয়ে দিচ্ছে ফুল চন্দন দিয়ে। খুব সুন্দর সেজে উঠেছি আজ আমি। সারা মুখ চন্দন দিয়ে ফুল আঁকা হয়েছে, বড় করে সিঁদুর পরানো হয়েছে, বড় করে টিপ, দু পায়ে আলতা, সমস্ত কিছু মিলিয়ে আজ আমি ভীষণ ভালোভাবে সেজে উঠেছি। যারা কোনোদিন আমাকে বলেও নি যে তুই খুব সুন্দর রে, তারাও আজ মায়ার চোখে আমার দিকে তাকিয়ে আছে। যারা কখনো বলেনি তুই বড্ড ভালো রে, বেঁচে থাক সারা জীবন আমাদের সাথে, তারাও আজ আহাজারি করছে। শুধু বুঝতে পারছে না আমার 5 বছরের মেয়েটা আর 2 বছরের ছেলেটা, তাদের মা এখনও তাদের খাবার নিয়ে ছোটাছুটি করছে না বলে তারা বেজায় খুশি। আমি শিমুল। ঠাম্মি খুব শখ করে আমার নাম রেখেছিল এটা। আমি নাকি শিমুল তুলোর মতন ধবধবে ফর্সা এবং নরম ছিলাম, সেই কারণেই ঠাম্মি আমার খুব শখ করে এই নামটি রেখেছিল। মায়ের ভীষণ আপত্তি ছিল, বলেছিল এটা নাকি ছেলেদের নাম হয়। আমায় পুতুল বলে ডাকতো, ভীষণ যত্নে রাখতো আমাকে। খুব বড় আদরে মানুষ হয়েছি আমি, ভীষণ বড় ঘরের মেয়ে। আর আমি 5 ভাইয়ের একমাত্র বোন ছিলাম। সবার পছন্দে মিতুনের সাথে আমার বিয়ে হয়েছিল। মা বলেছিল বড় বাড়িতে বড় ঘরে বিয়ে হলে সারা জীবন কাজ করে করেও কখনো নাম পাবি না, নিজের সংসার নিজে গুছিয়ে নিবি। মিথুনের মা ছিল না, বাবা ছিল, তাও বোনের সাথে থাকতো, মাঝে মাঝে আসতো। পড়ালেখা চুলোয় তুলে বসে গেলাম সংসার খেলায়। দুজনের সংসার খেলায় কোলে এলো আমার মেয়ে। শুরু হলো আমার জীবন যুদ্ধ। সেই যুদ্ধ সামাল দিতে না দিতেই আবার কোলে এলো আমার ছেলে। না, আমি আর পারছিলাম না, হাঁপিয়ে উঠতাম। মিথুন সারা দিন কাজ করে যখন বাড়িতে আসতো তখন আমার মেজাজ সপ্তম। বাচ্চা ছাড়া আমার কি আর কোনো কাজ নেই? ওদের খাওয়ানো, নাওয়ানো, দুষ্টুমি সামলানো, এই সমস্ত কিছু মিটিয়ে আবার সংসারের সমস্ত কাজ করতে করতে আমি একসময় ভীষণ খিটখিটে হয়ে গিয়েছিলাম। ছেলে মেয়েগুলোকে কখনো অযত্নে রাখিনি। তারা কি খাবে, কি করবে, কোন খেলায় তাদের বুদ্ধির বিকাশ হবে, সমস্ত দিকে সবসময় আমার খেয়াল রাখতে রাখতে সারাটা দিন কেটে যেত। ওরা যে আমার কলিজার টুকরো, ওদের যত্ন নিতে নিতেই আমার সারাটা দিন কেটে যেত। ওদের সাথে প্রায় আমার ঝগড়া লেগে থাকতো। আমার মনে হতো ও অন্য কোনো মেয়ের সাথে আছে। ও বারবার আমাকে বিশ্বাস করাতে চাইতো যে আমি অফিসের কাজের চাপে যে তোমাকে সময় দিতে পারি না, কিন্তু আমি বিশ্বাস করতে চাইতাম না। এরকমভাবে চলতে চলতে একদিন ওর ব্যাগের মধ্যে আমি একজোড়া কানের দুল পেলাম। সেদিন আমার মেজাজ একদম আকাশে উঠে গেল। আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না, চরম অশান্তি বাঁধিয়ে দিলাম। ওর সাথে ঝগড়া করতে করতে ও লাস্টে যখন আমায় বলল ঠিক আছে, তুমি যদি এটা শুনে শান্তি পাও যে এই কানের দুটো তোমার জন্য আনিনি, অন্য কোনো মেয়ে, তাহলে তাই। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, শেষ করে দিলাম নিজে। ঘুম থেকে উঠে আমি যখন দেখলাম হয়তো সে সত্যি আমার জন্যই এনেছে, তখন ভাবলাম না, সত্যি আমার ভুল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠে কাজ করতে যাচ্ছিলাম, ওর অফিসের নাস্তা তৈরি করতে যাচ্ছিলাম, ছেলে মেয়েদের খাবার তৈরি করতে যাচ্ছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না, কিছুই ধরতেও পারছিলাম না। ছুটে গিয়ে বেডরুমে গিয়ে মিথুনকে ডাকতে গেলাম, ও উঠছে না, ও ঘুমাচ্ছে। বাচ্চাগুলোকেও ডাকতে গেলাম, ছুতে গেলাম তাদের, পারলাম না, ওরাও ঘুমাচ্ছে অকাতরে। কিন্তু ফ্লোরে আমার লাশটা পড়ে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি সেই দিকেই। মিথুন নাস্তা না পেয়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমার ঘরে এলো। উঠে দেখে আমি এভাবে শুয়ে আছি, সঙ্গে সঙ্গে সে কোলে করে তুলে নিয়ে বিছানার উপর শুইয়ে দিল। কি অকাতরে ডাকতে লাগলো, কি কাতরভাবে মিনতি করতে লাগলো। ডাক্তার ডাকলো, সবাইকে ফোন করলো, কিন্তু ততক্ষণে সবাই জেনে গেছে
আমি মারা গেছি। আস্তে আস্তে বাড়িতে ভিড় জমতে থাকে, অনেক মানুষ আসতে থাকে, অনেকে অনেক তদারকি শুরু করে দেয়। সবাইকে দেখছি, সবার কথা শুনছি। এরই মধ্যে আমার বাচ্চা দুটো উঠে বসে আছে। ওদের এখনও কেউ কিছু খেতেও দেয়নি। আমি এতক্ষণে ওদের 2বার খাওয়াতাম। সবাই কান্না জুড়ে দিয়েছে। মিঠুনের বোনেরা এসে রান্নাঘরে ঢুকে গিয়েছে। ওদের অনেক আত্মীয় স্বজনরা আসছে, তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে হচ্ছে তাদের। আমার মেয়েটা ঘরের এক কোণে পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছেলেটা তার মাকে খুঁজছে, বারবার তার মায়ের কাছে আসতে চাইছে। ঘুম থেকে উঠে মায়ের বুকে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকা তো তার অভ্যাস, কিন্তু ওর মা এখনও ঘুমোচ্ছে কেন, ও মা এখনও উঠছে না কেন, সেই চিন্তায় তারা একভাবে তাকিয়ে আছে আমার দিকে। ওর দাদু দিদুনরা এসে নাতি নাতনিগুলোকে কোলের মধ্যে নিল। শোকের মধ্যেও চলছে নানা আয়োজন, নানা অনুষ্ঠান, শেষ অনুষ্ঠান। মিথুন একটু বসতে চাইলেও বসতে পারছে না, ওকে রিসিভ করতে হচ্ছে অনেকের ফোন এবং ফোন করতে হচ্ছে অনেক জায়গায়। তো কিছুর মধ্যেও মিথুন মাকে বলে গেল বাচ্চাগুলো এখনও খায়নি, ওদের যেন একটু খাওয়ানোর ব্যবস্থা করা হয়। কখন কি রান্না হবে তা তো কেউ জানে না, মা তো জানে না না বাচ্চাগুলোর খাবার কোথায় থাকে, কী থাকে, কিছুই সে জানে না। চাতে ডুবিয়ে বিস্কুট খাইয়ে দিল, ওতে কি তাদের পেট ভরে? ছেলেটা সকলের সঙ্গে হুটোপাটা করে খেলতে শুরু করে দিয়েছে। মেয়েটা আর থাকতে পারছে না, কারণ ওর তো পেটই ভরছে। এসব দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। মা অন্যদিকে চলে গেল। বাচ্চা দুটো আমার চারিপাশে ঘুরপাক খাচ্ছে। ওদের এই অবস্থায় দেখে আশেপাশের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়ছে। আহারে, এই বাচ্চাগুলোর এখন কি হবে? মা ছাড়া ওদের কে মানুষ করবে এত যত্ন করে? সারা দিন না খেয়ে অসহায়ভাবে ধুলো কাদা মেখে তারা ঘুরে বেড়াচ্ছে। কী অসহায় করুণ অবস্থা তাদের। আর এদিকে খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, দেওয়া হচ্ছে, আরও কত কী। মিথুনের বোন ওদের ডেকে এনে খাওয়াতে বসলো তখন 3টে। এত বেলায় এত ঝাল তরকারি দিয়ে কি ওরা খেতে পারে? মেয়েটা তাও খেয়ে নিল। ওর যে ভীষণ খিদে লেগেছে, কি আর করবে। ছেলেটা কান্না জুড়েছে, এর কোলে ওর কোলে তার কোলে, তবুও সে থামছে না। ওরও যে খিদে পেয়েছে, খিদের জন্যই যে ওরকমভাবে কাঁদছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল এক সময় বাচ্চাটা। সকলে ভাবলো, সকলে মুখে বললেও বাঁচলাম, আমি হলে কি পারতাম না খাইয়ে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিতে? সভা শেষ হলো, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েটা কিছু বোঝে না, তাও একটু ছুঁয়ে দিল। ছেলেটা তখনও ঘুমাচ্ছে। সভা শেষে আবার চা খাওয়ার ধুম। সবাই চলে যাচ্ছে, কেউ কেউ থাকছে, অনেকের অনেক কাজ বাকি আছে। ছেলেটাকে মা জড়িয়ে ধরেছে, রাত্রে কিছু খাইয়ে দিল, খাইয়ে দাইয়ে আবার বুকের মধ্যে জড়িয়ে ধরে তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন গেল। ঘরে অনেক লোক, খাওয়া দাওয়া চলছে, দিনের পর দিন যাচ্ছে। ছেলে মেয়ে দুটো একাই জামা পরে আছে, একা একাই জামা পরছে। কী করবে, কিছু করার নেই। আর ওই ঝাল তরকারি, ঝাল ভাত তারা শুধুই খাচ্ছে। ঠিক মতন খাওয়াও তাদের হচ্ছে না, ঠিক মতন ঘুম না, ঠিক মতন যত্ন না, কিছুই ঠিক মতন। মেয়েটা বড় অদ্ভুত চোখে তাকায়, মাঝে মাঝে ওর ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, একটা বিস্কুট এগিয়ে দেয়। ছেলেটা ঠিক মতন খায় না, সারাক্ষণ কেঁদে যায়। ঘুম থেকে উঠেও কান্না, ঘুমোতে যাওয়ার আগেও কান্না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আর কতদিন সহ্য করবে? দেয় 2 কিল বসিয়ে। মিথুন দেখেও দেখে না, কিন্তু আমি তো আর সহ্যই করতে পারছি। আমার বুক ফেটে যায়, আমি কিছুই করতে পারি না। সবাই বলে মা তো স্বার্থপরের মতন চলে গিয়ে বেঁচে গেল বাচ্চা দুটোকে ফেলে রেখে, এবার এদেরকে মানুষ করবে। যাজ্ঞা, না খায় না খা, আপনিই শিখবে, যেমন তেমনভাবে মানুষ হবে, সব কিছু একদিন সব ঠিক আছে। ঠিক ওরা যখন ওভাবে বলে, বাচ্চাগুলো অসহায়ের মতন তাকিয়ে থাকে ওদের দিকে। খানিক বাদে তারাও ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে। হঠাৎ আমি জোরে চিৎকার করে উঠি, আমি কি বেঁচে আছি? আমি দরদর করে ঘামতে থাকি, হাতের পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে গলায় জল খাই। তাড়াতাড়ি করে আমার বাচ্চাদের রুমে গিয়ে তাদের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে থাকি, আমি তোদের কোনো দিন ছেড়ে যাব না রে, আমি তোদের কোনো দিন ছেড়ে যাব না। যত ঝড় ঝাপট আসুক, আমি তোদের বুকে আঁকড়ে রেখে থাকবো, আমি কখনো তোদের ছেড়ে যাব না। কি যে বলি, যত সমস্যা হোক, যত লড়াই করতে হয় হোক,
আমি নিজে লড়াই করব, তবু তোদের ছেড়ে আমি কখনো যাব না রে, কখনো ফেলে যাব না, কখনো ফেলে যাব না।